আপনি কি জানেন শত, শত কোম্পানিতে আপনি সিভি ড্রপ করার পরেও আপনার কল কেন আসে না? যখন আপনি একটা কোম্পানিতে সিভি ড্রপ করেন তখন কিন্তু আপনাকে সরাসরি সামনাসামনি তারা দেখে না। এখন তারা আপনাকে কি দিয়ে বিচার করবে? অবশ্যই আপনার সিভি। যখন আপনি একটা প্রপার সিভি তাদের কাছে উপস্থাপন করতে পারবেন না তখন আপনাকে কেন ডাকবে? হুম? প্রাথমিকভাবে আপনাকে বুঝতে হবে কোনভাবে সিভি দিলে আপনার ডাক কনফার্ম। ঠিক আছে? তো এই সব জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা আদিকাল থেকে শুনে এসেছি সিভি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। এখন আজকের ভিডিওটা মূলত সিভি এবং রেজুমে বা শর্ট সিভির মধ্যে পার্থক্য বোঝানোর জন্যই করানো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এতদিন পর্যন্ত কোনো একটা প্রতিষ্ঠানে যদি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে যা জানতাম সেটা হচ্ছে সিভি। এখন সিভির মধ্যে আসলে অনেক তথ্য। এই সিভি এবং রেজুমের মধ্যে পার্থক্য নিয়েই আজকে কথা বলা হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে সিভি আসলে কি। সিভি হলো কোনো একজন ব্যক্তির সম্পূর্ণ পেশাগত ইতিহাস। এখানে কি কি থাকে? এখানে থাকে হলো শিক্ষাগত যোগ্যতা, তারপর কাজের অভিজ্ঞতা, ট্রেনিং এবং সার্টিফিকেট যদি থাকে, তারপর গবেষণা পাবলিকেশন যদি থাকে, হ্যাঁ? এবং এই সিভি সময়ের সাথে পরিবর্তনশীল। যদি আপনি চিন্তা করেন যে আমি 10 বছর আগে যে সিভিটা তৈরি করছিলাম সেই সিভিটা দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি আবেদন করব, তাহলে আপনি ভুল। এখন এই সিভি আসলে কোথায় কোথায় ব্যবহার হয়? সিভি ব্যবহার হয় একাডেমিক জব, টিচার্স বা লেকচারার হিসেবে যখন আপনি কোথাও আবেদন করবেন তখন, কিংবা কোনো একটা রিসার্চ বা আপনি পিএইচডি করতে যাচ্ছেন বাইরের দেশে, কিংবা ফেলোশিপের জন্য যাচ্ছেন, অথবা নিজের দেশের ভিতরে থেকে গভর্নমেন্ট জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি সিভি দিবেন, হ্যাঁ? এখন সেগুলো অনেক ক্ষেত্রেই হয়। সিভি মানে হচ্ছে আপনার একদম জীবনে ঘটে যাওয়া সব কিছু, মানে সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো রিজুমি হচ্ছে তার বিপরীত। বিপরীত বলতে একটু ভিন্ন তরিকা আর কি। রিজুমি কি? রিজুমি হলো একটা সংক্ষিপ্ত এবং জব ফোকাসড ডকুমেন্ট। ঠিক আছে? যদিও একটু অবাক লাগবে যে এতদিন পর্যন্ত আমরা যেটাকে সিভি বলে জানি সেটা আসলে রিজুমি বা শর্ট সিভি, যেটা আমরা নির্দিষ্ট একটা জবের উপর ভিত্তি করে তৈরি করে থাকি। এখন আপনারা করেন কি? হ্যাঁ, কম্পিউটার দোকানে যেয়ে কি বলেন? বলেন যে মামা আমার একটা সিভি দরকার, এই ডকুমেন্টস আমার আছে, আপনি একটা সিভি তৈরি করে দেন। তখন উনি করেন কি? ওই সেই 100 বছর পুরনো ফরম্যাটটা নিয়ে আপনার শুধু মানে নাম, ঠিকানা, আপনার স্কিলস এগুলোকে এডিট করে দিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে ওই একই ধরনের ফরম্যাট হাজার জনে নিয়ে যায়, কারণ কি? কারণ তারা সিভি মেক করতে জানে না। এখন আপনি কি করবেন? যখন একটা কোম্পানি দেখবে যে আপনার সিভি আর 100 জনের সিভির মধ্যে তফাৎ আছে, তখনই একটা এইচআর এর নজর কাড়বে, অথবা আপনার ডাক পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। হুম? তো এই যে রেজুমে আপনি তৈরি করবেন সেখানে আসলে কি কি থাকে? সেখানে আপনার স্কিলস থাকবে। মানে আপনার যদি সেটা সম্পর্কিত, ধরেন আপনি কম্পিউটার অপারেটরের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে আপনার কি কি স্কিলস দরকার, সেগুলো থাকবে। এখন যদি মনে করেন যে আমি কম্পিউটার অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, সেখানে আপনি লিখলেন যে আমি ফুটবল ভালো পারি, তাইলে কি ডাক আসবে? মোটেও না। তো এরকম খেয়াল করে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই জবের রিলেটেড যতগুলো স্কিলস আছে, এক্সপেরিয়েন্স আছে এবং অ্যাচিভমেন্ট আছে সেইগুলো আপনি উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনি সুন্দর করে যেখানে আবেদন করতে চান সেখানে সাবমিট করে দিবেন। এখন রিজিউমি আসলে কোথায় কোথায় ব্যবহার হয় দেখেন, কর্পোরেট লেভেলের যে সকল অফিস আছে বা কোম্পানি ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে, অ্যান্ড প্রাইভেট জবস, এরপর আইটি সেক্টর, হ্যাঁ, সফটওয়্যার মার্কেটিং ইত্যাদি। এগুলো মোটামুটি আমাদের এই যে রিজুমিটা যে তৈরি করব, এখানে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এইটা অনলাইনে যখন কোনো একজন এইচআর যে আমার এই স্কিলের মধ্যে একজন লোক লাগবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এই মানে এত বছরের, তখন সেটা আসলে মেইনটেইন করে আপনাকে সিভিটা বানাইতে হবে। কিভাবে? যখন আপনি বিডি জবস কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে নিজের সিভিটা ড্রপ করেন, তখন সেখানে একজন মানে ওই স্ক্যানার বসে থাকে যার নাম এই যে এটিএস। এটিএস মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। সে কি করে? ওই যে ফিল্টার আপনাকে দিয়েছে, মানে কুয়েরি অনুযায়ী সে যেভাবে খোঁজ করছে, সে খেয়াল করবে এখানে ওই স্কিলগুলো ম্যাচ করছে কিনা, এক্সপেরিয়েন্স ম্যাচ করছে কিনা। যখনই দেখবে যে আপনার স্কিলস আর এক্সপেরিয়েন্সগুলো ম্যাচ করছে না, তখন সেখান থেকে আপনার ছাঁটাই হয়ে যাবে। এখন
একটা রেজুমি যখন তৈরি করবেন তখন সেটাকে এটিএস ফ্রেন্ডলি করে নিতে হবে। সেখানে কি কি করা যাবে না এবং কি কি করা যাবে এগুলো নিয়েই কথা হবে নেক্সট স্টেপে। চলুন, রেজুমিতে কি কি থাকা যাবে কিংবা থাকা যাবে না এগুলো নিয়ে কথা বলার আগে আসলে আমরা আজকে যে মূল বিষয়টা নিয়ে ফোকাস করব সেটা হচ্ছে সিভি এবং রিজুমির মধ্যে পার্থক্যটা আসলে কি। এতদিন যে আমরা জীবন বৃত্তান্তটা দেখতাম, এটা কি আসলে রিজুমি নাকি সিভি? হুম তো সিভি মূলত হচ্ছে লং ডিটেলসে থাকে, যেখানে হচ্ছে আপনার হচ্ছে নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, এনআইডি কার্ডের নাম্বার, হ্যাঁ, সব কিছু একদম ডিটেলসে দেওয়া থাকে, মানে ফুল হিস্ট্রি সেখানে থাকবে। হ্যাঁ, এরপর এই যে আপনি যে সিভির কথা বলতেছি, এই সিভিটা কোথায় আসলে দিবেন? হ্যাঁ, একাডেমিক কোনো কাজের জন্য যদি আপনি কাজ করেন বা অ্যাপ্লাই করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি সিভি দিবেন, অথবা গভর্নমেন্ট জবের জন্য যখন দিবেন তখন আপনার পুরা হিস্ট্রি তারা চাইবে, সেই ক্ষেত্রে আপনি সিভি ড্রপ করবেন। ঠিক আছে, আর এটা সময়ের সাথে আপডেট হতে থাকে, এটা স্বাভাবিক। অ্যান্ড রিজুমি কি? রিজুমি হচ্ছে একদম শর্ট, যেটা ম্যাক্সিমাম 2 পেজ। 1 পেজ হলে ভালো, যারা ফ্রেশার আছে তাদের জন্য সবচেয়ে ভালো হয় 1 পেজের। হ্যাঁ, এরপরে স্পেসিফিক জবের জন্য, প্রতিটা জবের জন্য আপনি একটা একটা করে রিজুমি তৈরি করেন। হ্যাঁ, এরপর এটার যদি আপনি চিন্তা করেন যে এটার কাস্টমাইজেশন কেমন হবে, এই কাস্টমাইজেশনটা খুবই হাই হবে। হাই বলতে এমন না যে আপনি হচ্ছে অনেকগুলো রং টং দিয়ে একদম আঁকাঝুঁকি করে ফেলছেন, এটা হবে না। ফ্রেশ থাকতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড মানের হতে হবে। হ্যাঁ, এই রিজুমি কোথায় দিবেন? কর্পোরেট লেভেলের যে সকল জবে আপনি আবেদন করবেন বা প্রাইভেট জবে আপনি আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনি এই রিজুমি ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানে এই পর্যন্ত আবেদন করছেন, কিন্তু এই পর্যন্ত কোনো প্রতিষ্ঠান থেকে ডাক আসে নাই, বা আসলেও আশানুরূপ ফল পান নাই। কারণ কি? কারণ ওই যে আপনার যে কম্পিউটার দোকান থেকে একটা ফরম্যাট নিয়ে আপনি হচ্ছে এডিট করে বাস জমা দেন, সেই জন্যই আপনার এই কাজটা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আসলে রিজুমি বা শর্ট সিভিটা কিভাবে বানালে আমরা কনফার্ম একটা ডাক পাব, মানে নিজেকে প্রমাণ করার জন্য অন্তত একবার চান্স আপনি পাবেন, সেটাই আমরা দেখব। তার আগে আমাদের যে একটু আগে বলেছিলাম রিজুমিতে আসলে কি থাকবে না থাকবে এগুলো নিয়েও তো দেখা দরকার, ঠিক না? দেখেন, রিজুমিতে আসলে থাকবে হলো আপনার প্রাথমিকভাবে একটা প্রোফাইলের মতো করে আপনার হচ্ছে নাম থাকবে, অ্যাড্রেস থাকবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, সাথে আপনার ক্যারিয়ার সামারি যদি আপনি অনেক মানে বড় লেভেলের এক্সপেরিয়েন্স লোক হন সেই ক্ষেত্রে। আর যদি আপনি ফ্রেশার হন বা 2-1 বছরের এক্সপেরিয়েন্স আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন ক্যারিয়ার অবজেক্টিভ। এরপরে রিলেভেন্ট যে এক্সপেরিয়েন্সগুলো আছে, স্কিলসগুলো আছে, অ্যাচিভমেন্টগুলো আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস আছে, সেগুলো আপনি তুলে ধরবেন স্টেপ বাই স্টেপ। ধরার পরে এইটার হচ্ছে আপনার লেন্থ হতে পারে সর্বোচ্চ 2 পেজ। এখন আসেন আমরা হচ্ছে আসলে এই কোন জায়গায় কোনটা ব্যবহার করব, সিভি কোন জায়গায় দিব আর রিজুমি কোন জায়গায় দিব। দেখেন, এখানে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। সিভি মূলত গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি সিভি ড্রপ করবেন, যদি সেটা স্পেসিফাই করে না বলে যে আপনি আমাকে এই অমুক 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 জিনিসগুলো দেন, সেক্ষেত্রে আপনি সিভি জমা দিয়ে দেবেন গভর্নমেন্টের ক্ষেত্রে অথবা একাডেমিক জবের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর রিজুমি কোথায় দিবেন? প্রাইভেট, কর্পোরেট বা আইটি জবের ক্ষেত্রে রিজুমি দিবেন। দেন অ্যাব্রোড বা ইউএস এর ক্ষেত্রে বা বাইরের দেশে কোনো একটা জায়গায় আপনি আবেদন করবেন জবের জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই রিজুমি দিতে হবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কভার লেটার। হ্যাঁ, এখন এই জিনিসটা আবার কি? এতদিন পর্যন্ত আমরা এই মানে যখন সিভি ড্রপ করি, কোথাও হচ্ছে সিভি পাঠাই, ইমেল হোক বা অফলাইনে হোক অনলাইনে হোক, যেটাই হোক, আমরা এই পর্যন্ত যে সকল সিভি সাবমিট করেছি তার আগে কোনোদিন কভার লেটার দেইনি। এটা একটা মস্ত বড় ভুল, যদিও এটা মানে মোস্ট কমন কেসে হচ্ছে ব্যবহার করা হয়। এখন আসলে কভার লেটার কি এটা জানা দরকার। হ্যাঁ, কভার লেটার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন টাইপ, যেরকম হচ্ছে আপনি হচ্ছে ওই 6-7 থাকতে একটা অ্যাপ্লিকেশন শিখেছেন, যেমন হচ্ছে বরাবর প্রধান শিক্ষক অমুক উচ্চ বিদ্যালয়, হ্যাঁ, ওনাকে কি বলতে হয়? আমার একটা ছুটি দরকার, বা হচ্ছে আমার অমুক জিনিসটা দরকার, বা ইউনিটলি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, ওনাকে হচ্ছে বুঝাইতে হয় কোন জিনিসটা আপনার দরকার। যেরকম হচ্ছে আপনার হচ্ছে একটা লাইব্রেরি দরকার বা ক্যান্টিন দরকার, এরকমভাবে আমরা অ্যাপ্লিকেশন করে আসছি। এখন এই সিভির ক্ষেত্রে বা রিজুমের ক্ষেত্রে আমরা যখন একটা কভার লেটার অ্যাটাচ করে দেব, তখন এটার মান অনেক বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করতেছেন বা
সিভিটা জমা দিতেছেন, ওনাকে বুঝাইতে হবে আপনি এই প্রতিষ্ঠান কেন চুজ করছেন, আর এই প্রতিষ্ঠান আপনাকে নিলে কি লাভ তাদের, এবং আপনি তাদেরকে কি প্রফিট দিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে মোটিভেশনাল কিছু স্পিচ আপনি হচ্ছে কভার লেটারে তুলে ধরবেন এবং আপনার উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টগুলো, এক্সপেরিয়েন্সগুলো 2 থেকে 3টা আপনি ওই কভার লেটারের মধ্যে তুলে ধরবেন। একটু পরে আমরা হচ্ছে কভার লেটারটা কীরকম দেখতে বা হ্যাঁ সিভি কীরকম দেখতে, আবার হচ্ছে রিজুমি কীরকম দেখতে, এইগুলো দেখে নেব। যেই ভুলগুলো আসলে আমাদের এই যে আমরা যে সিভি তৈরি করি বা রিজুমি তৈরি করি সেখানের মধ্যে করা যাবে না, সেগুলো কি? ইউজিং ইনস্টেড অফ রিজুমি ফর কর্পোরেট জব। যে মানে আমি যদি কোনো একটা কর্পোরেট জবে আবেদন করি সেই ক্ষেত্রে কি হবে, আমরা সেখানে সিভি দিব না, সেখানে দিব রিজুমি। যদি আপনি ভুল করে সিভি দিয়ে দেন সেই ক্ষেত্রে তারা হচ্ছে একটু কি বলে শর্ট লিস্টের ক্ষেত্রে আপনাকে ছাঁটাই করে ফেলবে। আপনি যে রিজুমিটা তৈরি করবেন এটাতে অপশনাল কিছু দিয়ে আপনি যদি এটাকে একদম 2-3 পেজের বা 4-5 পেজের করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার যে ইন্টারভিউয়ার সে বিরক্ত হবে। হ্যাঁ, আমি যে জিনিস চাইছি সে ওই না দিয়ে একদম তার বাপ-দাদার দিনের হিস্ট্রি শুরু করে দিয়েছে এখানে, এরকম একটা মনোভাব তৈরি হবে। সেই জন্য আমরা সবসময় ফ্রেশ রাখবো আমাদের রিজুমি, এবং উল্লেখযোগ্য যে বিষয়গুলো না দিলেই নয়, দিতেই হবে, সেগুলোই আমরা সেখানে উল্লেখ করব, যেহেতু আমরা প্রত্যেকটা রিজুমি আলাদা আলাদা জবের জন্য তৈরি করে থাকি। ঠিক আছে, এখন সেম রিজুমি আপনি যে 10 বছর আগে যে একটা রিজুমি তৈরি করেছেন সেটা যদি আপনি প্রত্যেকটা জবের ক্ষেত্রে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক আসবে না। ঠিক আছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভুল আমরা করে থাকি, ধরেন আমরা হচ্ছে ফটাফট একটা সিভি তৈরি করে অমনি সাবমিট করে দিই, দেখি না সেখানে স্পেলিং মিস্টেক আছে কিনা কিংবা কোনো ফরম্যাটিংয়ের সমস্যা আছে কিনা, এটা দেখি না, বা দেখার সময় না থাকলে এরকম কাজটা করে সেই ক্ষেত্রে আমাদের সিভি হচ্ছে গ্রান্টেড নাও হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। এখন আমরা দেখব আসলে হচ্ছে একটা কভার লেটার দেখতে কেমন হয়, রিজুমি দেখতে কেমন হয়, আবার হচ্ছে একটা সিভি দেখতে কেমন হয় বা কেমন হওয়া উচিত সেইগুলো দেখব। দেখেন, এইটা হচ্ছে আমাদের সিভি, যেখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন প্রথমেই চলে আসছে, যেখানে নাম, বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন্স, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, হ্যাঁ, সব কিছু এখানে তুলে ধরতে হবে। এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, দুইটাই কিন্তু আছে। হ্যাঁ, আমরা যদি রিজুমি তৈরি করছি সেই ক্ষেত্রে যে কোনো একটা থাকবে এখানে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, যেখানে আপনার স্টেপ বাই স্টেপ এসএসসি থেকে শুরু করে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত আপনাকে উল্লেখ করতে হবে। করার পরে আপনার টেকনিক্যাল বা কারিগরি দক্ষতা কি কি আছে সেগুলো আপনি দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ট্রেনিং করে থাকেন বা প্রফেশনাল কোনো ডেভেলপমেন্টের সার্টিফিকেট থাকে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ আলোচনা করবেন বা উল্লেখ করে তুলবেন। দেন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কি কি আছে বা কাজের অভিজ্ঞতা কি কি আছে সেগুলো তুলে ধরবেন। তারপরে আপনার সফট স্কিলস কি কি আছে, যেমন কমিউনিকেশন স্কিলস, তারপরে লিডারশিপ, এরকম যত ধরনের সফট স্কিলস আপনার মধ্যে আছে সবগুলো উল্লেখ করবেন। দেন আপনি কি কি ভাষা পারেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা সেটা দিয়ে দেবেন। এরপরে স্ট্রেংথ, দেন হবিস, তারপরে ইন্টারেস্ট কিসে কিসে আছে, এরপরে রেফারেন্স, মানে এখানে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আপনার কাছে আর কোনো ইনফরমেশন বাকি না থাকে। এভাবে করে একটা সিভি তৈরি হবে, মনে রাখবেন। এরপরে আমরা দেখবো আসলে রিজুমি। রিজুমি মানে হচ্ছে আমাদের শর্ট সিভি, যেটা হচ্ছে প্রত্যেকটা জবের জন্য স্পেসিফিকভাবে তৈরি করা হয়। এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই আইকন দিয়ে দিছি। এখানে কোনোদিনও আপনি আইকন ইউজ করবেন না, যেমন এই যে নাম্বারের ক্ষেত্রে আপনি কল লিখে দিতে পারেন, এরপরে এখানে ইমেল লিখে দিবেন, এরপরে এখানে লিঙ্ক লিখে দিবেন। ঠিক আছে, এখানে কি করবেন না, আইকন ইউজ করবেন না। ঠিক আছে, এরপরে এরকম একদম সাদা সিধা স্কিলসগুলো আপনি বুলেট পয়েন্টার দিয়ে দিয়ে দিবেন। তারপরে এই এক্সপেরিয়েন্সগুলো সেমভাবে কোন প্রতিষ্ঠানে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছেন সেটা তুলে ধরবেন, এবং হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো তুলে ধরবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, আপনার যদি 4-5 বছরেরও বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সামারি তুলে ধরবেন, যেখানে উল্লেখ থাকবে আপনি আপনার জীবনে যে কাজগুলো করেছেন তার একদম সংক্ষিপ্ত একটা নির্যাস এই ক্যারিয়ার সামারিতে বা প্রফেশনাল সামারিতে আপনি তুলে ধরবেন। আর যদি আপনি ফ্রেশার হন কিংবা হচ্ছে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আপনার আছে সেই ক্ষেত্রে আপনি এরকম ফ্রেশারের একটা সিভি তৈরি করবেন, যেখানে থাকবে হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ। হ্যাঁ, প্রফেশনালে হবে ক্যারিয়ার সামারি, যার হচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, আর আপনার ফ্রেশার বা কম অভিজ্ঞতা যার আছে সে দিবে কি ক্যারিয়ার অবজেক্টিভ। ঠিক আছে, বাকি সবগুলো ঠিক থাকবে, আপনার স্কিলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে অন্যান্য যে জিনিসগুলো দিতে হয় সেগুলো ঠিকঠাক থাকবে।
এরপর আসেন কভার লেটার। ওই যে আমি বলছিলাম আপনার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হবে, মানে তাকে বুঝাইতে হবে যে আপনার ওখানে যদি ভ্যাকেন্সি থাকে বা আমি আপনার প্রতিষ্ঠানে জব করার জন্য খুবই ইন্টারেস্টেড, মানে এক কথায় তেল মারা আর কি যাকে বলা হয়। হ্যাঁ, তো বর্তমান সময়ে যদি তেল না মারেন তাহলে আপনার ভাত নাই, এরকম একটা কথা প্রচলন আছে। এটাই করতে হবে আপনাকে এই কভার লেটারের মাধ্যমে, মানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যে সিভিগুলো দিয়েছেন সেখানে কোথাও আপনি এরকম কভার লেটার দেন নাই, যার কারণে তারা আপনাকে আসলে বুঝে উঠতে পারার আগেই আপনার সিভি ছাঁটাই হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন, আপনি কোনো একটা কর্পোরেট লেভেলের ইন্ডাস্ট্রি কিংবা হচ্ছে কোনো প্রাইভেট জবে যখন আবেদন করবেন নির্দিষ্ট স্পেসিফিক জবের জন্য, তখন আপনি অবশ্যই কভার লেটার ইনক্লুড করবেন। ঠিক আছে, এটা করলে কি হয়, তার একটা আকর্ষণ বাড়ে যে উনি এইভাবে বলছে বা এরকমভাবে আমাকে পাম মারছে, তখন সে তো সেটা বুঝবে না। মানে আপনি যখন তার প্রতিষ্ঠানের গুণগান গাইবেন যে আমার দ্বারা এই হইছে, বা আমি বিগত যেই সকল জায়গায় কাজ করেছি সেখানে আমার জন্য এত প্রফিট হইছে, তখন আপনাকে একবার হলেও তারা ফ্রন্টে বা সামনাসামনি বসায় কথা বলার সুযোগ করে দেবে। ঠিক আছে, তো এখন আসি আমরা আসলে এটিএস ফ্রেন্ডলি। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি রিজুমি বা হচ্ছে এই যে সিভিগুলো দেখলেন, এগুলো সম্পূর্ণ আপনার হচ্ছে এটিএস ফ্রেন্ডলি, কারণ এখানে আমি কোনো হচ্ছে ছবি ইউজ করি নাই, বা এখানে হচ্ছে আপনার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে আমি যদি আরও কিছু সিভি দেখাই, এখানে এই যে দেখেন এই একটা সিভি, এখানে দেখেন এটা একদম সম্পূর্ণ এটিএস ফ্রেন্ডলি, যেটা আমার নিজের সিভি, যেখানে আমি অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস লিখেছি এবং নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বার যেখানে, এখানে হচ্ছে আমি কল লিখে দিয়েছি। হ্যাঁ, তারপরে ইমেল, এরপরে লিঙ্কস, যেখানে কোনো আইকন বা ইমেজ আমি ইউজ করি নাই। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ এটিএস ফ্রেন্ডলি। হ্যাঁ, এটিএস ফ্রেন্ডলি কেন? এটিএস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। যে সকল অ্যাপ্লিকেশন এই পর্যন্ত সাবমিট হয়েছে ওই সফটওয়্যারে, সেটা হতে পারে বিডি জবস বা সম্ভব অ্যাপ। হ্যাঁ, সেখানে যখন কোনো এইচআর কোম্পানির এইচআর সে যখন লোকজন খোঁজে, আমার অমুক স্কিলসের মধ্যে একজন লোক লাগবে, তখন সে কি করে শর্ট করে বা ফিল্টার লাগায় দেয় যে আমার এই স্কিলসের লোক দরকার। তখন কি হবে, এই যে আপনার কোর স্কিলসগুলো আছে সেগুলো যদি এখানে হচ্ছে কালার কোডেড থাকে বা বুলেট পয়েন্টার দিয়ে না থাকে, তখন সে রিড করতে পারে না। সেই জন্য আপনি একদম ফ্রেশ রাখবেন, আর এই যে হেডিংগুলো আছে এগুলো সুন্দর করে বোল্ড করে দিবেন, এবং হচ্ছে পারলে এরকম একটা হরিজন্টাল লাইন দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ এটিএস ফ্রেন্ডলি একটা সিভি। এবং এই সিভির সাথে আপনি যদি কোনো জায়গায় হচ্ছে অফলাইনে ফিজিক্যালি আপনি হেঁটে হেঁটে যেয়ে বা গাড়িতে করে যেয়ে যখন আবেদন করবেন বা সিভি ড্রপ করবেন, তখন সাথে একটা কভার লেটার জুড়ে দিবেন। এটিএস আসলে কি করে এটাও তো জানা দরকার। দেখেন, এটিএস আসলে কি করে। কোনো জব সার্কুলার আপনি যখন অনলাইনে সিভি রিজুমি দেন, তখন রিজুমি আপলোড হয়, এটিএস রিজুমি স্ক্যান করে। স্ক্যান করে কিভাবে? কিওয়ার্ডের মাধ্যমে, স্কিলস, জব টাইটেল এবং টুলস কি জানে সে। হ্যাঁ, যেগুলো ম্যাচ করে না সেগুলো রিজেক্ট করে দেয়, ওখানেই রিজেক্ট। হ্যাঁ, যেগুলো ম্যাচ করে সেগুলো এইচআর এর কাছে যায়, এবং সেগুলো দেখে উনি কল করেন। বুঝতে পারছেন? এখন যদি আপনি অনলাইনের কোনো একটা প্ল্যাটফর্মে যে কোনো আপনার হচ্ছে একটা এই কাস্টমাইজ সিভি দিয়েছেন, সেখানে সে কীভাবে স্ক্যান করবে? এটিএস এর মাধ্যমে। কারণ তার কাছে অনেক লোক নাই যে হাজার সিভি সে শর্ট করবে কীভাবে, শর্ট লিস্ট কীভাবে করবে। ঠিক আছে, এই জন্য আমাদের রিজুমিগুলো বা সিভিগুলো তৈরি করতে হবে এটিএস ফ্রেন্ডলি করে। আশা করি বুঝতে পেরেছেন। তো এতদিন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই চ্যানেলে আপনারা হচ্ছে ট্যাগ রিলেটেড এবং বেসিক কম্পিউটার রিলেটেড বা কেরিয়ার গাইডলাইন সম্পর্কে ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।